শেষ দিনে প্রার্থীদের ক্লান্তিহীন প্রচারণা, ভোটারের মন জয়ে আপ্রাণ চেষ্টা। কাল সকালে শেষ হচ্ছে ভোটের আনুষ্ঠানিক প্রচার। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হবার ঘোষণা তারেক রহমানের। শেষ দিনের রাজধানীতে একের পর এক জনসভা, মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গঠনের আশ্বাস। চোরাই পথে ক্ষমতায় যেতে চায় একটি দল, এখন থেকে ভোট কেন্দ্র পাহারা দিন। মোহাম্মদপুরের জামায়াত আমির সন্ধ্যায় যোগ দেবেন দোহারের জনসভায়। এবং পোস্টারের ব্যবহার না থাকলেও নির্বাচনী প্রচারণায় বড় পরিবর্তন, বেড়েছে ব্যানার, পোস্টার, লিফলেটের চাহিদা, ছাপাখানায় কর্মচারীদের বাড়তি চাপ। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। সরকারে গেলে কঠোর হাতে দুর্নীতি প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গঠনের আশ্বাস দেন তিনি। প্রচারণার শেষ দিনে রাজধানীর বিভিন্ন আসনে জনসভায় একথা বলেছেন তিনি। সকালে বনানীতে দিনের প্রথম জনসভায় তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অগ্রাধিকার। অসহায় মানুষের চিকিৎসায় সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বেকার সমস্যা নিরসন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহযোগিতার জন্য কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। পরে কলাবাগান, পীর জঙ্গি মাজার, বাসাবো ও যাত্রাবাড়ি এলাকায় জনসভা করেন তিনি। আশ্বাস দেন মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের কাঙ্ক্ষিত দেশ গড়ার। রবির হাতে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমি ধানের শীষ তুলে দিচ্ছি। প্রত্যেকটি শিক্ষক কম্পিউটার সিস্টেমের আওতায় এসে তাদের ছাত্রদেরকে সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারবেন। বিএনপির পরিকল্পনা আছে এই দেশের ধর্মীয় ব্যক্তিত্ব যারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম, খতিব, মুয়াজ্জিম সাহেব যারা বিভিন্ন ধর্মীয় গুরু যারা আছেন তারা মানবেতর জীবনযাপন করেন অধিকাংশ মানুষ, এবং এই মানুষগুলোর ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করেছি যে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারে। দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, উনি বাংলাদেশে এত শিল্প কলকারখানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন, বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিদেশের সকল পত্রিকা তখন বলতে বাধ্য হয়েছিল বাংলাদেশ হচ্ছে একটি এমার্জিং টাইগার। বিএনপি একমাত্র দল যারা দেশকে অভিজ্ঞতার আলোকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম। চোরাই পথে ক্ষমতায় যেতে চায় একটি দল, এমন অভিযোগ করে এখন থেকেই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানালেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মোহাম্মদপুরে 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকের আসনে জনসভায় যোগ দিয়ে এই কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জুলাইয়ের মতো আবারও অন্ধকার গলি পথে হাঁটছে নির্বাচন কমিশন। অভিযোগ করেন, একটি পক্ষ হেরে যাওয়ার ভয়ে ভোট ছিনতাই করার পাঁয়তারা করছে। মানুষের রায় ছাড়া কোনো কারচুপির চেষ্টা করা হলে দেশে আবারও জুলাই নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোট কেন্দ্রে মোবাইল প্রবেশের নিষেধাজ্ঞা সন্ধ্যার মধ্যে প্রত্যাহার না করলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। একই হুঁশিয়ারি দেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সেই দিকে চলতে দেব না। এবং সাংবাদিক বন্ধুগণ, একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে, এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয়, আগামীকাল নির্বাচন নয়,
নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। কাল সকাল 7:30টায় শেষ হচ্ছে প্রচারণার শেষ মুহূর্তে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক সহ নানা কর্মসূচিতে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। বিস্তারিত দেখব প্রতিবেদনে। রাত পোহালেই শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা। নির্বাচনী গণসংযোগে ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের ধর্মের নামে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। খুলনায় শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। খুলনা 5 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার জলাবদ্ধতা নিরসন, বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু সহ নানা রকম প্রতিশ্রুতি দেন ভোটারদের কাছে। অন্যদিকে খুলনা 2 আসনে উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে ভোটের ফলাফলের আগ পর্যন্ত সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, একটি পক্ষ বোরখা বানিয়ে, আইডি কার্ড বানিয়ে, বিকাশ নাম্বার দিয়ে ভিন্ন পথে নির্বাচনকে জিততে চাইছে। বগুড়া 2 আসনে প্রচারণায় নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না 5 আগস্টের পর বগুড়া 2 আসনে মামলা বাণিজ্য হয়েছে এবং ভোট না দিলে আবারও মামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সালাহ উদ্দিন আহমদ। তিনি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আশ্বাস দিয়ে বলেন, সারা দেশের মানুষ বিশ্বাস করে আগামী 12 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। 13 তারিখ থেকে এদেশের উন্নয়ন ও সুশাসন শুরু হবে। এছাড়া সারা দেশে নির্বাচনী প্রচারণা চালান বিভিন্ন দলের প্রার্থীরা। আফনান অপসরা, এখন। শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট চট্টগ্রামের 16টি আসন। হাট বাজার, অলিগলি, গ্রামের মেঠোপথ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শেষ দিনে সংবাদ সম্মেলন, ইশতেহার ঘোষণার পাল্টাপাল্টি অভিযোগও করছেন একাধিক প্রার্থী। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। শেষ মুহূর্তের প্রচারণা, রাত পোহালেই নির্বাচনী প্রচারণা শেষ হয়ে যাবে। কেমন দেখছেন চট্টগ্রামের পরিস্থিতি, একটু জানান আমাদের। এক লাইনে যদি বলি, বেশ সরগরম অবস্থা আসলে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে। নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ, আজকে শেষ দিনে আসলে প্রচারণার মধ্য দিয়ে, ব্যস্ততার মধ্য দিয়ে নেতাকর্মীদের যে পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ, প্রতিশ্রুতির ঝড়, সবগুলোর মধ্য দিয়ে আসলে নির্বাচনের যে আমেজ সেটি ছড়িয়ে পড়েছে। 16টি আসনে প্রায় 112 জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে চট্টগ্রামে, এবং কোনো আসনে দ্বিমুখী, কোনো আসনে ত্রিমুখী লড়াই আসলে হবে। একেবারে পথঘাট থেকে শুরু করে সড়ক, অলিগলি, মাঠ, গ্রামের পথে প্রান্তরে আসলে মানুষ ভোটের যে প্রতিশ্রুতি সেটি নিয়ে যাচ্ছেন। যেখানে প্রার্থীরা যাচ্ছেন সেখানে বড় গণমিছিল করছেন, সংবাদ সম্মেলন করছেন, বড় ধরনের জনসভাগুলো করছেন। পাশাপাশি নেতাকর্মী এবং অনুসারী যারা রয়েছে তারাও কিন্তু অলিগলিতে নেতার যে প্রতিশ্রুতি, দলের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে ভোটারদের মন জয়ের এক ধরনের চেষ্টা করছেন। কারণ 12 তারিখ আসলে যেই প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে চট্টগ্রামে যে আসনগুলো রয়েছে সেখানে কোনো আসনে ধানের শীষের সাথে দাঁড়িপাল্লার, কোনো আসনে ত্রিমুখী লড়াই, অর্থাৎ এই অঞ্চলটিতে ইসলামী ফ্রন্ট রয়েছে সেটিও বেশ শক্তিশালী। কোনো আসনে স্বতন্ত্র প্রার্থী শক্তিশালী আছেন, দলের বিদ্রোহী প্রার্থী আছেন। সবাই আসলে এই মুহূর্তে তার নেতাকর্মী, অনুসারী নিয়ে সর্বশক্তি নিয়ে আসলে মাঠে নেমেছেন। বিশেষ করে চট্টগ্রামের যে সমস্যা, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বর্ধিতকরণ, গ্রামগঞ্জের যে সড়কগুলো দাবি উঠেছে, যেই সড়কগুলো ভাঙা, সেগুলো সংস্কার করা, প্রত্যন্ত অঞ্চল উপজেলাগুলোতে চিকিৎসা সেবার মান উন্নয়ন করা এবং দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, বিশেষ করে চট্টগ্রামকে কর্ণফুলী নদী এবং অন্যান্য নদীকে ঘিরে যে বালি সিন্ডিকেট রয়েছে তার বিরুদ্ধে আসলে এখানকার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, নেতাদের কাছে প্রতিশ্রুতি চাচ্ছেন। প্রার্থীরাও কিন্তু এইসব ছোট ছোট প্রতিশ্রুতিগুলো দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। একই সাথে বিভিন্ন উপজেলায় আমরা দেখেছি আজকে বড় বড় জনসভা হয়েছে, বিশেষ করে রাউজানের হুমাম কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ায় গিয়াস কাদের চৌধুরী, শহরে আবু সুফিয়ান এবং বাঁশখালীতে আমরা দেখেছি মিশকাতুল ইসলাম, তারা বড় বড় সভাগুলো করে মানুষের কাছে গিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। তো এর মাধ্যমে আসলে ভোটের যে আমেজ, আর কয়েকদিনের, 2 দিনের অপেক্ষা, এরপরে আসলে তারা তাদের প্রতিশ্রুতিগুলোর যে বাস্তবায়ন সেটি হয়তো করতে শুরু করবেন। শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট চট্টগ্রামের 16টি আসন, আর তারই খবর জানাচ্ছিলেন হোসাইন জিয়াদ।
জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও অংশ নিচ্ছেন। এ বিষয়ে আরও জানাতে বরিশাল 5 আসন থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বলছিলাম যে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে, মহড়ার প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন তারা? লাইবা, একটু জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের আইনশৃঙ্খলা বাহিনীর মহড়াটি কিন্তু বিকেলে শুরু হয়েছে বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকা থেকে। সেখান থেকে শুরু করে এই মুহূর্তে কিন্তু নগরীর গড়িয়ারপাড় এলাকায় রয়েছে এবং এই যে পুরো পথটিতেই আমরা দেখেছি এই মহড়াতে সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন এবং আনসার সদস্যরা, সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু সকলেই উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু এই মহড়াটা নিয়ে বরিশালের যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এখন আবার গড়িয়ারপাড়া এলাকা রয়েছে, এখান থেকে তারা মাধবপাশার দিকে যাবে এমনটি আমরা জানতে পেরেছি। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। যারা পুলিশের দায়িত্বে রয়েছেন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত যত আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে কিংবা যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করে তাদের যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার দায়িত্ব রয়েছে সবগুলো কিছু কিন্তু এখন পর্যন্ত খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একটু জানিয়ে রাখি, বরিশাল মেট্রোপলিটন এলাকায় 199টি কেন্দ্রের জন্য 1285 জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে, মোবাইল টিম থাকবে 23টি, এছাড়া 103টি বডি অন ক্যামেরা এবার নির্বাচনে কিন্তু থাকছে পুলিশের পক্ষ থেকে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বরিশাল জেলায় 1200 থেকে 1400 সেনাবাহিনী মোতায়েন থাকবে, প্রতিটি উপজেলায় 100 জন করে থাকবে প্রায়, এবং মেট্রোপলিটন এলাকায় 400 জন সেনা মোতায়েন থাকবে বিভিন্ন কেন্দ্রে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই 10,829 জন আনসার বিডিপির সদস্য মোতায়েন থাকবে, প্রতিটি কেন্দ্রে 3 জন অস্ত্রসহ, 4 জন মহিলা এবং 6 জন পুরুষ আনসার সদস্য কিন্তু মোতায়েন রাখার কথা রয়েছে। এছাড়া বরিশাল জেলায় মোট 14 প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে, যার মধ্যে বরিশাল সদর আসনে 5টি এবং প্রতিটি উপজেলায় 1টি করে প্লাটুন থাকবে। এছাড়া র্যাবের 6টি পেট্রোল টিম মোতায়েন থাকবে। এছাড়া বরিশালের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে নদী কেন্দ্রিক যে অঞ্চলগুলো রয়েছে, হিজলা, মেহেন্দিগঞ্জ, এসব উপজেলায় যারা নৌ পুলিশ রয়েছে তারা মোতায়েন থাকবে। এছাড়া নৌবাহিনীর একটি জাহাজ বরিশালে কিন্তু থাকবে, সেখানে নৌ সদস্যরা কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করবেন এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এবার নির্বাচনকে সুন্দর সুষ্ঠু করার জন্য নিয়োজিত থাকবেন। এরকমটাই আমাদেরকে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এবং এই মহড়াটাই কিন্তু বিকেল থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান রয়েছে এবং তারা এই মাধবপাশা পর্যন্ত আজকের মতো যে মহড়াটি রয়েছে সেটি গিয়ে শেষ করবেন এবং বরিশাল নগরীও কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। লাবিবা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। আমরা এই জন্যই জনগণকে বলবো যে গণভোটে হা বলুন এবং সংস্কারতে আলিঙ্গন করুন। আমাদের সন্তানদের স্বপ্ন পূরণে আপনিও গুরুত্বপূর্ণ অংশীদার হন। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার আলোকে আমাদের পরিকল্পনা, কর্মসূচি, অঙ্গীকার আপনাদের নিকট স্পষ্ট করার চেষ্টা করেছি। বাংলাদেশে আমরাই প্রথম পলিসি সামিটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল জনগণের সামনে তুলে ধরেছি। আমাদের নির্বাচনী ইশতেহারে এর প্রতিফলন রয়েছে। এই প্রক্রিয়ায় অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়াও আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, বসেছি এবং তাদের মূল্যবান মতামত, পরামর্শ আমরা গ্রহণ করেছি। আমরা সুযোগ পেলে মহান আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ, পদবি, নীতি, প্রতিষ্ঠান সব কিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চুরি ও দুর্নীতি, স্বজনপ্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত ও দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে। এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য। আলহামদুলিল্লাহ, অতীতে জামাতে ইসলামী থেকে যারা জনপ্রতিনিধি হিসাবে সংসদ, সরকার ও স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন তারা কেউই দুর্নীতির দায়ে অভিযুক্ত হননি। তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। আপনারা দেশের মানুষ, তারই সাক্ষী। প্রিয় দেশবাসী, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিকে একটি নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার এক মহা সুযোগ হিসাবে এসেছে। যেসব সমস্যা আমরা বিগত দিনে সমাধান করতে পারিনি
যে লুটেরা গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি সেসব সমস্যার সমাধান এবং লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। তাই জনগণকে ঠিক করতে হবে আমরা আমাদের নিজেদের জন্যে, আমাদের তরুণ প্রজন্মের জন্যে, আমাদের নারীদের জন্যে, বয়স্ক মানুষের জন্যে, প্রান্তিক জনপদের জন্যে, শ্রমিকের জন্যে, উদ্যোক্তাদের জন্যে কোন বাংলাদেশ চাই। আমাদেরকে প্রশ্ন করতে হবে আমরা কি সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই, আমরা কি নিয়মনীতি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা কি উন্নত দেশ হতে চাই, আমরা কি শোষণ জুলুম দুর্নীতি চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই। আমাদেরকে ভাবতে হবে আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই, যোগ্যতা ও সততাকে সরকারি পদের জন্য মৌলিক শর্ত করতে চাই, আমরা কি আমাদের জাতীয় সক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধি করতে চাই। এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। রাজনৈতিকতার ফুলঝুরির বাইরে এসে বাস্তবতার আলোকে সৎ ও দক্ষ নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি যে আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরির জন্য 5টি বিষয়ে হা এবং 5টি বিষয়ে না বলতে হবে। সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে আমরা হা বলতে বলেছি, কারণ এসব মৌলিক শর্ত ছাড়া বৈষম্যহীন উন্নত নৈতিক মানসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। পাশাপাশি দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব, চাঁদাবাজিকে স্পষ্ট না করতে বলেছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আয়তনে ছোট্ট কিন্তু জনসংখ্যার দিক থেকে একটি বড় দেশ। এই জনসংখ্যাকে অনেকে সমস্যা হিসেবে বিবেচনা করলেও আমরা মনে করি এটি আল্লাহর নিয়ামত এবং এক বড় সম্পদ। তাই আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে নীতি এবং নৈতিকতা ভিত্তিক রাজনীতির বিকল্প নেই। সমাজে নীতি নৈতিকতা, শৃঙ্খলা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো জাতি এগোতে পারেনি, আমাদের পক্ষে অসম্ভব না। যে সমাজে নারীর মর্যাদা রক্ষা করতে পারে না সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয় সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন। একটি উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন। প্রিয় দেশবাসী, আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে। সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলের মান, ইজ্জত, অধিকারের সুরক্ষা দেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না। যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব। প্রিয় দেশবাসী, আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হলে 3টি জায়গায় আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে শিক্ষায় সংস্কার। শিক্ষা হতে হবে নৈতিকতা ভিত্তিক এবং সেটা হতে হবে টেক বেসড। এখনকার দুনিয়া সারাই প্রযুক্তিভিত্তিক শিক্ষার উপর নির্ভরশীল। আমরা সেই শিক্ষা থেকে বঞ্চিত। আমাদের সন্তানদের হাতকে আমরা দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলতে চাই এবং তাদের হাতে হাতে আমরা কাজ দিতে চাই। আমরা কোনো বেকার ভাতা তাদেরকে তুলে দিতে চাই না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিচারাঙ্গন। ন্যায় বিচার সমাজের প্রতিষ্ঠা হলেই কেবল আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে পারবো। অন্যথায় দুঃশাসন এবং দুর্নীতির কণ্ঠ রোধ করা মোটেই সম্ভব হবে না। অতএব বিচার বিভাগকে আমূল ঢেলে সাজাতে হবে। সেখানে অবশ্যই সৎ, দক্ষ এবং কমিটেড যে সমস্ত লোকেরা আছেন তাদেরকে বিচারের আসনে বসাতে হবে। তৃতীয় জায়গাটা হচ্ছে আমাদের অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশকে আগানো সম্ভব নয়। সুতরাং অর্থনীতিতে ব্যাপক সংস্কার সাধন করতে হবে। বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং অপ্রাতিষ্ঠানিক যে সমস্ত খাত রয়েছে সেই জায়গাগুলোতেও আমাদেরকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে আমাদেরকে হাত দিতে হবে। আমাদের ব্যবসাকে করতে হবে বিনিয়োগ বান্ধব। বিনিয়োগ বান্ধব হলেই দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের বেকারত্ব দূর হবে। এই 3টা জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা আশা করব দেশবাসী আমাদেরকে তাদের মূল্যবান ভোটের আমানত সমঝে দিয়ে আমাদের দেশকে প্রত্যাশার আলোকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। সম্মানিত উলামায়ে কেরাম, একাধিক ধর্মের এ দেশ মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ। তাই মুসলমান হিসাবে এটি আমাদের দায়িত্ব যে সমাজে ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা এবং সকলকে সুরক্ষা দেওয়া। এগুলো ইসলামের শাশ্বত আদর্শ। সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা স্পষ্টত বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই ইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়।
আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এ দায়িত্ব আমরা সকলে মিলেই পালন করব। তাবলিগি জামাত সহ ধর্মীয় মহলের ভাইদের প্রতি আমাদের আহ্বান, আপনারা দিনের জন্য যে মেহনত করছেন, দেশ গড়ার কাজেও আপনারা আমাদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আমরা গভীরভাবে বিশ্বাস করি। আমরা অঙ্গীকার করছি ভবিষ্যতে কেউ আপনাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন বিশেষণের ট্যাগ দিয়ে নির্যাতন করার সুযোগ পাবে না। বিচার বহির্ভূতভাবে আপনাদেরকে আর হত্যা করার দুঃসাহস কেউ দেখাবে না। আমরা জানি অতীতে আপনাদের কোনো মানবাধিকার ছিল না। এ অবস্থার পরিবর্তন ঘটানো হবে নতুন বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য। জাতীয় নীতি পদ্ধতিতে আপনাদের আনুষ্ঠানিক অবদান ও ভূমিকাকে জোরদার করা হবে। আন্তর্জাতিক মহল যারা আমাদের পরিচিত বন্ধু, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে। আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব। তবে আমাদের জাতীয় স্বার্থ মর্যাদা, জাতীয় উন্নয়ন, অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে। বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ সমূহ, বিশেষত জলবায়ু পরিবর্তন নিরসনে আমরা সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব এবং তা হবে স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত। নিপীড়নের শিকার হয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে ইনশাআল্লাহ। প্রবাসী ভাই ও বোনেরা, জন্মভূমি থেকে 1000 মাইল দূরে অবস্থান করেও জুলাইয়ের অভ্যুত্থানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ইতিমধ্যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে ইতিহাস রচনা করেছেন। আমি এতে আনন্দিত। আগামী দিনে দেশ গড়ার এই অভিযাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে। আমরা চাই প্রবাসীদের অধিকার এবং মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে। সে লক্ষ্যেই প্রবাসীদের জন্য ভলান্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে, যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা, সেবা এবং সমস্যার বিষয়ে দূতাবাস বা হাইকমিশনের সাথে সরাসরি সমন্বয় করে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসাবে কাজ করবে। তাছাড়াও বাংলাদেশের বাইরে যেখানে যেখানে সমস্যা রয়েছে, যেমন ইংল্যান্ডে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে রাখা হয়েছে, আমরা কথা দিচ্ছি আর কোনো ফ্লাইট বন্ধ হবে না, বরঞ্চ পূর্বের চালু ফ্লাইটগুলো আমরা আবার ফিরিয়ে নিয়ে আসব। নিউ ইয়র্কে নতুন করে বাংলাদেশ ফ্লাইট ইনশাল্লাহ চালু হবে। এরকম দুনিয়ার যে যে জায়গায় এই ফ্লাইটগুলো চালু হওয়া দরকার তা আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর। দেশ আর পিছনের দিকে যাবে না, দেশ এগিয়ে যাবে সামনের দিকে ইনশাআল্লাহ। প্রবাসী ভাইয়েরা যখন বিদেশে মৃত্যুবরণ করেন তখন অত্যন্ত অসহায় অবস্থা তাদের লাশ উপেক্ষিত হয়। আমরা কথা দিচ্ছি যারা আমাদের রিমিটেন্স যোদ্ধা, তারা আমাদের গর্বের ধন। কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে আমাদের কাঁধে করে তাদের লাশ দেশে বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাআল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে। প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন তা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা গিয়েছি। আপনারা আমাদের সভা সমাবেশে যোগ দিয়েছেন, আমাদের কথা শুনেছেন। আপনাদের ভালোবাসা, অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা অভিভূত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 7টি আসনে চলছে শেষ সময়ের প্রচারণা। দলীয় কিংবা স্বতন্ত্র কোনো প্রার্থী পিছিয়ে নেই নির্বাচনী প্রচারণায়। বিস্তারিত জানাতে বগুড়ার শিবগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, শেষ মুহূর্তের প্রচারণা, আর মাত্র কয়েক ঘন্টায় চলবে প্রচারণা। কেমন দেখছেন? প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন একদম শেষ সময়টাতে গিয়ে? জানান আমাদের বিস্তারিতভাবে। 12টি উপজেলা নিয়ে গঠিত বগুড়া জেলায় সব মিলিয়ে সংসদীয় আসন রয়েছে 7টি। এই 7টি আসনেই একেবারে জমজমাট প্রচারণা চলছে। একেবারে শেষ সময়ের এই প্রচারণায় প্রার্থীরা ছুটে যাচ্ছেন, ভোটারদের কাছে দিচ্ছেন নানান রকম ইশতেহার। তার মধ্যে এখন আমরা যে জায়গাটিতে রয়েছে এটি বগুড়া 2 অর্থাৎ শিবগঞ্জ উপজেলা। এই উপজেলায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এই নিদর্শনগুলো নিয়ে পর্যটন কেন্দ্রিক যে ইশতেহার, কোনো প্রার্থী সেভাবে সেই ইশতেহারগুলো
সেগুলো দিচ্ছেন না, তবে ভোটারদের চাওয়া প্রত্নতত্ত্ব বিষয়গুলো নিয়ে কাজ করে এবং এই অঞ্চলকে পর্যটকদের আকৃষ্ট করার জন্য যে ব্যবস্থাগুলো করা হবে সেই ব্যবস্থাগুলো করা হলেই আসলে সেই ইশতেহার দেখেই ভোটাররা সিদ্ধান্ত নেবেন আসলে ভোট কোন প্রার্থীকে দেবেন। এই আসনটিতে সব মিলিয়ে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 7 জন প্রার্থী কিন্তু গেল কয়েকদিনে প্রায় 3.5 লাখ ভোটারের দ্বারে দ্বারে গিয়েছেন এবং তাদেরকে নানান রকম ইশতেহার দিয়েছেন, নানান রকম প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোটারদের ভোট মন জয় করার চেষ্টা করেছেন। সেই ভাবেই আসলে প্রার্থীদের ব্যস্ততায় কেটেছে সময়। আর আজকে রাত রয়েছে, তো আজকে রাতেও তারা অনেকেই নির্বাচনী প্রচারণা চালাবেন গভীর রাত পর্যন্ত। আমাদের সাথে অনেক যে কয়জন প্রার্থীর কথা হয়েছে তারা বলছেন রাতভর এখানে নির্বাচনী প্রচারণা চালাবেন। আমরা মাহমুদুর রহমান মান্নার পথসভা থেকে যুক্ত হয়েছিলাম, ঠিক একইভাবে বগুড়ার 30 লাখ ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রায় সব মিলিয়ে 34 জন প্রার্থী। এই ছিল আমার কাছে বগুড়ার শিবগঞ্জ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সব শেষ খবর। লাইবা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার 4টি আসনের প্রচারণার শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত গণসংযোগ, মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ এবং মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এ বিষয়ে আরও জানাতে ভোলার বোরহান উদ্দিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, একেবারে শেষ মুহূর্তের প্রচারণার সময় এখন কি পরিস্থিতি দেখছেন জানতে চাইছি, আর ভোলার প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন? লাইবা, কিছুক্ষণ আগে আমি ভোলার বোরহানুদ্দিনে ছিলাম, সেখানে নির্বাচনী প্রচারণা জমজমাট ছিল, কিন্তু এখন আমি রয়েছে ভোলার দৌলতখান উপজেলায়, ভোলা 2 আসন যেটাকে বলা হয়, 2 আসনে দৌলতখান উপজেলায়। কিছুক্ষণ আগে যে জামাত ইসলামের মনোনীত মাওলানা মুফতি ফয়জুল করিমের একটি জনসভা ছিল দৌলতখান রোডে। তারপর কিন্তু ভোলার যে দৌলতখানের 6 পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কলেজ রোড রয়েছে, সেখানে তিনি গণসংযোগ চালাবেন বলেও কিন্তু প্রস্তুতি চলছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জামাতের যে সমর্থিত যে নেতাকর্মী রয়েছে তারা অবস্থান করছেন, তারা কিন্তু প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রান্তিক পর্যায়ে যে প্রার্থী বা ভোটার রয়েছেন, ভোটারের কাছে যাচ্ছেন, তারা কিন্তু বলছেন যে এখানকার যেই নদী ভাঙ্গন হতে শুরু করে ভোলার দৌলতখান বোরহানুদ্দিন যে সকল গ্যাস ভিত্তিক এলাকায়, এই এলাকার যে উন্নয়নের জন্য যে সকল কর্মসূচি প্রয়োজন, এই প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি তারা দিয়ে আসছেন এবং ভোটারদের যেই নানা প্রত্যাশা রয়েছে তারাও কিন্তু তা শুনছেন। আপনারা কিন্তু জানিয়ে রাখি, ভোলা 2 নিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা কেন্দ্র উত্তপ্ত অবস্থায় ছিল। জামাত ইসলামী এবং বিএনপির মাঝে ধাওয়া পাল্টা দেওয়া ছিল, কিন্তু এই নির্বাচনের শেষ সময় কিন্তু একদম উৎসবমুখর আমেজে কিন্তু প্রচারণা চলছে। তো এই ছিল আমার কাছে ভোলার দৌলতখান থেকে সর্বশেষ তথ্য। লাইবা। সারা দেশের শেষ মুহূর্তে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা, আর এই প্রসঙ্গে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী গণমিছিলে বিএনপির 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত 10 জন আহত হয়েছেন। বিকেলে গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকরা গণমিছিলে যোগ দেন। মিছিলটি টঙ্গী বাজার থেকে স্টেশন রোড পৌঁছালে মিছিলের আগে যাওয়াকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে 2 গ্রুপের কর্মীরা লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়, এতে উভয় গ্রুপের অন্তত 10 জন আহত হন। আর এই ছিল এখন জনপদে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।